এই খুশি কি হয়েছে তোমার? চোখ খুলো খুশি, আমি এসেছি তোমায় নিয়ে যেতে। উঠো খুশি, চোখ খোলো। তোমাকে অনেক কিছু বলার আছে আমার, এখনও তো আমার মনের কথা জানাতেই পারিনি তোমায়। তার আগেই চলে যাওয়ার প্ল্যান করছো। চোখ খুলো খুশি, চোখ খুলো। এই তো আমি এসে গেছি, কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হবে না। আমি হতে দেব না। আমাকে ভালোবাসার আগে আমার সাথে একটা যোগ পাড়ি দেওয়ার আগেই এভাবে কোথাও যেতে পারো না তুমি খুশি। চোখ খুলো খুশি, চোখ খুলো, আমার দিকে তাকাও খুশি। এই তো এসে গিয়েছি আমি, তাকাও। এখনও তো অনেক কথা বলার বাকি। আমি যে তোমায় ভালোবাসি খুশি। ও খুশি উঠো প্লিজ খুশি। হে আল্লাহ, এখন আমি কি করব? সামনে বিপদ, পিছনে বিপদ। এখন আমি কোথায় যাব ওকে নিয়ে? একটু আগেই একটা পাগলা হাতিকে দক্ষিণ দিকে থেকে ছুটে আসতে দেখলাম। রবের কাছে লাখো শুক্রিয়া, খুশির কিছু হয়নি। না, এখানে আর এক মিনিটও দেরি করলে চলবে না। এই জঙ্গল থেকে যে করেই হোক খুশিকে নিয়ে বেরোতেই হবে আমার। কিন্তু ওর তো কিছুতেই জ্ঞান ফিরছে না। এখন আমি কি করব? এদিক সেদিক তাকাতেই কিছুটা দূরত্বে একটা নদীর চোখে পড়ল রৌদ্রের। খুশিকে পাজা কোলে করে কিছুটা পথ অতিক্রম করতেই ধারে কাছে কিছু বন্য পানির বিকট শব্দ এসে কানে বিঁধল। রৌদ্র কোনো রকমে খুশিকে কোলে তুলিয়ে নিয়ে এসে পৌঁছালো নদীর তীরে। তাকে কিছুটা দূরে শুইয়ে দিয়ে রৌদ্র নিচে নেমে গেল পানি আনতে। এদিকেই দৌড়ে আসা রাফিদ আচমকা চিৎকার দিয়ে উঠল, দোস্ত খুশি। খুশির শব্দ কানে যেতেই পাগল পাগল হয়ে এদিকেই দৌড়ে এলো অব্র। দুজনেরই দৌড়ে এসে খুশির পাশে হাঁটু গেড়ে বসল। অব্র আস্তে করে খুশির মাথাটা নিজের কোলে তুলে নিল। তারপর বুকের কাছে এনে কান পাতলা পালস চলছে কিনা, একটু নড়াচড়া আছে কিনা সেইটুকু জানার মরিয়া চেষ্টা। পালস নড়ছে দেখে অব্রর ভেতরে যেন প্রাণ ফিরে এলো। খুশিকে জড়িয়ে ধরে বড় করে একটা কপালে চুমু খেলো অব্র। তারপর জড়িয়ে রেখেই আদুরে কণ্ঠে বলে উঠল, তোকে হারানোর পর নিজেকে এতটাই অসহায় লাগছিল যে এখনো ফিরে পেয়ে মনে হচ্ছে দীর্ঘ যুগ গন্তব্য অতিক্রম করে আমি তোকে ফিরে পেলাম। খোদার কাছে লাখো শুক্রিয়া, ইয়া গড। পুরোপুরি সন্ধান আমার আগে যে আমরা ওকে পেয়ে গেলাম, এটাই লাখো শুক্রিয়া। তখনই জ্ঞানহীন খুশিকে দেখে রাফিদ বিস্ময় কণ্ঠে বলে উঠল, দোস্ত, সুস্থ সরল জনজান্ত মেয়েটার এই কী হয়ে গেল? এখন বাড়ি ফিরে আমরা কি জবাব দিব? অব্র কিছু না বলে খুশিকে কোলে তুলে সে উঠে দাঁড়ালো। অব্রকে দাঁড়াতে দেখে রাফিদও উঠে দাঁড়ালো। রাফিদ জিজ্ঞেস করলো, এখন আমরা কি করব দোস্ত? একটু আগেই তো একটা পাগলা হাতি গেল, এর মধ্যে তো জন্তু জানোয়ারও আছেই। চারদিক রক্তের গ্রান, পাগল পাগল হয়ে মানুষ খুঁজছে তারা। তোর পা থেকে রক্ত পড়া বন্ধ কর দোস্ত। অব্র তার তো কণ্ঠে বলল, কিছু হবে না, এখন এইসবের সময় নেই। এখন আমার লক্ষ্য যে করেই হোক এই মুহূর্তে এই জঙ্গল থেকে বেরোতে হবে। সে মুহূর্তে আচমকা একটা বিকট শব্দ হতেই অব্র রাফিদ দুজনেই চমকে এদিক সেদিক তাকালো। রাফিদ ভয়ার্ত কণ্ঠে বলল, বলেছিলাম না দোস্ত, ওরা এসে পড়েছে। তাজা রক্তের গ্রান শুকে ওরা পাগল পাগল হয়ে মানুষ খুঁজছে। এবার কি হবে? অব্র দাঁত চেপে বলল, তোর মুখটা এবার বন্ধ কর, নয়তো তিনজনেরই পানটা হারাতে হবে। এখন তাড়াতাড়ি চল এখান থেকে দোস্ত। আমরা ইরফানকে তো এখনো পেলাম না, ওর কি হবে? থাক, সারা আহম্মকটা জঙ্গলে পড়ি, শালা জন্তু জানোয়ারের পেটে যাক। আমাদের জঙ্গলে এনেছিল কেন? এটাই ওর শাস্তি। দোস্ত, আমরা এইভাবে ওকে ফেলে চলে যেতে পারি না। রাফিদ এখানে আর এক মুহূর্তেও নয়। যন্ত্রটা অতি নিকটে এসে পড়েছে আমাদের।
দেখছিস না ধারের কাছে থেকে শব্দ আসছে। মুহূর্তে আবার বিকট শব্দ হতেই দুজনে দ্রুত পায়ে সামনের দিকে হাঁটা ধরে। হাঁটতে হাঁটতে প্রায় 15 মিনিট পর এবার রাস্তার মুখ দেখা গেল। তারা দুজনেই দ্রুত পায়ে এগিয়ে গেল সেদিকে। দোস্ত, গাড়ি কোথায়? রাফিদের কথায় অব্র এদিকে সেদিকে তাকালো। সত্যি তো, তাদের গাড়িটা গেল কোথায়? এই মুহূর্তে গাড়ি না গিয়ে পেলে এই জঙ্গল থেকে পালানো সম্ভবও হবে না। নেটও যাচ্ছে না যে কল দেব রাফিদ। তাছাড়া অব্র ফোনটাও পকেটে নেই। কে জানে এই ভরা জঙ্গলে কোথায় কোনো কোনায় পড়ে আছে ফোনটা। দৌড়ানোর সময় কোথাও একটা পড়ে যায় ফোনটা। সন্ধ্যা এখন 6:30, রাত 10টায় বিয়ে। অব্র একদিকে চিন্তা করছে ঠিক সময়ে পৌঁছাতে পারবে কি না, আরেক চিন্তা করছে এখন গাড়ি কোথায় পাবে। আর এইদিকে রৌদ্র পাতায় করে পানি নিয়ে ওপরে এলো। আচমকা খুশিকে ঠিক জায়গায় দেখতে না পেয়ে চমকে উঠল রৌদ্র। হাতের পানি ফেলে দিয়ে দৌড়ে এলো সে। বিষণ্ণ গলায় বলল, খুশি কোথায় গেলে? আমি তো ওকে এখানেই রেখে গিয়েছিলাম। না না না, আমার ভুল হতে পারে না। আমি খুশিকে এখানেই রেখে গিয়েছিলাম। তাহলে ও যাবে কোথায়? কোনো জন্তু জানোয়ার না, এ হতে পারে না। তেমন কিছু হলে তো রক্তের দাগ থাকতো এখানে। তাহলে আমার খুশি কোথায় গেল? মাথার চুল খামচে ধরে জোরে চিৎকার করে বলল রৌদ্র, খুশি, আমি তোমাকে পেয়েও আবার হারিয়ে ফেললাম। আবারও হারিয়ে ফেললাম আমি। ইয়াল্লা, এ তুমি কিসের পরীক্ষা নিচ্ছ আমায়? আহত মেয়েটা কোথায় গেল? আমি কোথায় খুঁজবো ওকে? বলে দাও তুমি কোথায় খুঁজবো আমি। বলে হাঁটু গেড়ে বসে পড়ে মাটিতে। গাড়ির আওয়াজ পেতেই চৌধুরী মহলের সকলেই দৌড়ে বেরোলো মহল থেকে। নাফিসা, ইরফান, তুলি আর শশী দৌড়ে ঢুকলো মহলে। তাদের ঢুকতে দেখে নাজনীন দৌড়ে এলেন। শশী নাজনীনকে জড়িয়ে ধরে কান্না করে দিল। নাজনীন তার মানে বুঝতে পারল না। মেয়ের কান্না দেখে মরিয়ম বেগমও দৌড়ে এগিয়ে এলেন। নাজনীন তাকে জড়িয়েই বিষণ্ণ কণ্ঠে জিজ্ঞেস করলেন, কিরে মা, কি হয়েছে? কাঁদছিস কেন? শশী কোনো কথা বলল না। নাজনীন বাকিদের দিকে তাকাতেই তারার মাথা নিচু করে ফেলে। তার মন জুড়ে বিচরণ করছে ভয়েরা কিছু একটা নিশ্চয় হয়েছে, নয়তো সবার মুখ শুকনো দেখাচ্ছে কেন? নাজনীন ইরফানকে জিজ্ঞেস করে, কি হয়েছে বাবা? ইরফান কিছু বলার আগেই শশী কান্না ভেজা গলায় বলে ওঠে, বড় আম্মু, বনু, কি হয়েছে খুশির? বনু বলে কান্না করে দিল শশী। আরে কি হয়েছে খুশির, বলবি তো? এবার মরিয়ম বেগম ও শশীকে টেনে নিজের দিকে ঘুরিয়ে বলল, কি হয়েছে সত্যি করে বল। শশী ভয় পেয়ে গেলেও এবার উপায়ন্তর না পেয়ে কাঠ শুকনো গলায় এহিন তুলে বলে, আম্মু, বনু হারিয়ে গিয়েছে। কি, তুই মজা করছিস আমার সঙ্গে? না আম্মু, বনু জঙ্গলের ভিতর হারিয়ে গিয়েছে। নাজনীন শশীকে নিজের দিকে ঘুরিয়ে বলে, সত্যি বলছিস তুই? দেখ মা, এটা মজা করার সময় নয়। তোর বোনের বিয়ে আজকে। বড় আম্মু, বিশ্বাস করো আমার তোমরা, আমি কোনো মজা করছি না তোমাদের সঙ্গে। নাজনীন এবার ইরফানের সামনে এগিয়ে গেল। তাকে সামনে আসতে দেখে মাথা নিচু করে ফেলল ইরফান। নাজনীন ইরফানের সম্মুখে দাঁড়িয়ে কাঠ গলায় বলল, দেখো বাবা, আমি তোমায় ছোট থেকেই চিনি। তুমি অব্র ছোটবেলার বন্ধু, তাই আশা করছি তুমি অন্তত সত্যিটা বলবে। শশীর কি বলছে এইসব? ইরফান নীরবে দাঁড়িয়ে রইল।
কি হলো, কথা বলছো না কেন? এবার মাথা তুলে ইরফান ধীর কণ্ঠে বলে, আন্টি শশী যা বলছে সব সত্যি, তবে এখন এসব কিছু বলার সময় নেই আমার হাতে। আপনি অনুমতি দিলে আমি এখনই বেরোবো খুশির খোঁজে। আচমকা মরিয়ম বেগমের মাথা ঘুরে পড়ে যাওয়ার উপক্রম হলে শশী আর তুলি গিয়ে দৌড়ে ধরে ফেলে তাকে। মেঝো বলে এক চিৎকার দিয়ে মরিয়ম বেগমের কাছে গিয়ে দাঁড়ায়। নাজনীন তাকে ধরাধরি করে তিনজনই ভেতরে নিয়ে যায়। সে মুহূর্তে ইরফান আবার বেরিয়ে পড়ে। ভাগ্য ভালো রেহানা এই মুহূর্তে নিচে ছিল না, সে রুমে বিশ্রাম করছে। বাড়ির কর্তারাও নেই, তারা বিয়ের কর্মকার্যে ব্যস্ত। সন্ধ্যা রাতে একদল ডাকাত এসে হানা দিল পশ্চিম সমতল ভূমিতে। আবরারা তখন লুকিয়ে আছে ঝোপের এক কোণে। খুশির এখনও জ্ঞান ফেরেনি। ডাকাতগুলো একে অপরে বলাবলি করছে, সর্দার একটা বিয়ে তো দিলাম, আরেকটা জোড়া দেখছি এই জঙ্গলে ঢুকছে, এখন কি করমু কন? সর্দার গোড়া খাকেরি দিয়ে বলে, পাইলে ধইরা নিয়ে আসবি, দেহস নাই অগরে কি করছি, শালা আকাম কুকাম বাইর কইরা দিমু, আমার নামও বরঙ্গু ডাকাত। ঠিক আছে সর্দার, এই সবাই খোঁজ, আরেকটা জোড়া আছে, ওগরেই ধরতে হইব। ডাকাতগুলো পশ্চিম সীমান্ত ত্যাগ করার পর ঝোপ থেকে বের হলো আবরার রাফিদ। রাফিদ ভয় মিশ্রিত কণ্ঠে বলল, দোস্ত এখন কি করব? ডাকাতের হাতে পড়লে তো এখন আর রেহাই নেই, প্রাণটা নিয়ে ফেরার আর অবস্থা থাকবে না। কিছু একটা হয়ে যাবে দোস্ত, চিন্তা করিস না, এখন সামনের দিকে চল। ওই যে ছোট্ট ছোট্ট দুইটা বাড়ি দেখা যাচ্ছে পেছনে, সেখানেই চল। দোস্ত আমার ভয় করছে, যদি ডাকাতের আস্তানা হয় তো। দেখা যাক, আগে চল, একটু সামনে গিয়ে দেখি, অবস্থা খারাপ দেখলে আর এগোবো না, এখানেই ওয়েট করব গাড়ির জন্য। গল্প হৃদয় দিয়ে হৃদয় শুভ।